কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি ইয়ারই এরকম একটা কোশ্চেন আসে এবং তোমাদের ইউনিট টেস্টেও আই থিঙ্ক এই কোশ্চেনটা আসবে। তো বলছে বেরিলিয়াম সালফেট সলিউবল ইন ওয়াটার বাট ব্যারিয়াম সালফেট ইজ ইনসলিউবল। ওয়াটার সলিউবিলিটি বুঝতে গেলে দুটো পয়েন্ট খুব ভালো করে বুঝতে হবে। এখন যেটা করতে চলেছি সেটা হচ্ছে ওয়াটার সলিউবিলিটি। ওয়াটার সলিউবিলিটি বুঝতে গেলে দুটো জিনিস খুব ভালো করে বুঝতে। এক নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাটিস এনথ্যালপি, দু নম্বর পয়েন্ট হচ্ছে হাইড্রেশন এনথ্যালপি। এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে। মনে করো একটা বিজনেস হচ্ছে এখানে, সেই বিজনেসে কি হচ্ছে ফার্স্টে আমি একটা ল্যাটিস ড্র করি, তাহলে বোঝাতে বেশি সুবিধা হবে। ধরো একটা ল্যাটিস আছে, ক্যাটায়ন অ্যানায়ন করে, এখানে 2 ডাইমেনশনালে বেশি আমি দেখাতে পারবো না, এটা ইম্যাজিন করে নাও এখানে 3 ডাইমেনশনাল আছে, এটা ল্যাটিস আছে। তো যেটা এর আগেও করলাম আমরা, ক্যাটায়ন অ্যানায়ন করে, এরকম। তো প্রথমে কি করতে হয়, এই যে ল্যাটিসটা আছে, এই ল্যাটিসটা ওয়াটার কীভাবে সলিউবল হবে, ওয়াটারে সলিউবল কখন হবে, যখন ল্যাটিসটা ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্সে পরিণত হবে, ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্সে পরিণত হবে ইন্ডিভিজুয়াল। তখনই যে ওয়াটার সলিউবল হবে ঠিক তা নয় কিন্তু। এটা ধরো ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন্স অ্যানায়ন্স হয়ে গেল, দেখতে পাচ্ছ ক্যাটায়ন্স অ্যানায়ন্স, তখনও কিন্তু ওয়াটার সলিউবল হয়নি। এই যে ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন্স অ্যানায়ন্স হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা ক্যাটায়ন্স আছে, এখানে একটা অ্যানায়ন্স আছে। এর পরের স্টেপে কী হবে, এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোকে ওয়াটার এসে ধরবে, কারণ ওয়াটার সলিউবিলিটির কথা বলা হয়েছে। তাহলে ওয়াটার মলিকুল এদের এসে ধরবে, ওয়াটার মলিকুল এদের এসে ধরবে, কারণ ওয়াটারের অক্সিজেনটা ইলেকট্রনিক্যালি ডেন্সড, সে ক্যাটায়নটাকে এসে ধরবে। এবং উল্টো দিক থেকে যদি আমরা ভাবি, তাহলে এই অ্যানায়নটাকেও এসে ওয়াটার ধরবে, কিন্তু কোন পার্টটা ধরবে ওয়াটারের, হাইড্রোজেন পার্টটা এসে ধরবে, কারণ হাইড্রোজেনটা পজিটিভ, সে ধরবে এসে। ক্লিয়ার? তাহলে এই যে অ্যানায়নগুলো তৈরি হলো, অ্যানায়নগুলোকে ধরছে হাইড্রোজেন পার্টটা, আর ক্যাটায়নগুলোকে ধরছে হচ্ছে অক্সিজেন পার্টটা। এই প্রসেসটাকে বলা হয় হাইড্রেশন। ক্লিয়ার? আর একটু বেটার করে এটাকে একটু দেখানোর চেষ্টা করছি। জাস্ট এরকম একটা বন্ড ফর্ম হবে, আয়নিক বন্ড ফর্ম হবে, ঠিক আছে? এটা হাইড্রেটেড হয়ে রইলো, এটা বোঝাচ্ছি যে হাইড্রেটেড হয়ে রয়েছে এরা, ঠিক আছে? আর এটা ওয়াটার থাকলে বেশি ভালো হতো, যাই হোক, ঠিক আছে। তো দেখো প্রথমে কি হচ্ছে, একটা অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে বাইরে থেকে তো সাপ্লাই করতেই হবে, যেখানে ডেল্টা এইচটা কী হবে, পজিটিভ। বাইরে থেকে এনার্জি সাপ্লাই করলে এই যে বড় ক্রিস্টালটা সেটা ব্রেকডাউন হয়ে গিয়ে ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন্স অ্যানায়ন্সে পরিণত হলো। এই এনার্জিটাকে বলা হচ্ছে ল্যাটিস এনথালপি বা ল্যাটিস এনার্জি। এটাকে বাইরে থেকে দিতে হবে তোমায়, বাইরে থেকে সাপ্লাই করতে হবে, তাই ডেল্টা এইচ পজিটিভ। ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন্স অ্যানায়ন্স হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপে কী হচ্ছে, এই যে এখানে অ্যারো দিয়েছে, এটা সেকেন্ড স্টেপ বোঝাচ্ছি আমি। সেকেন্ড স্টেপে কী হচ্ছে, এই ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন্স অ্যানায়ন্সগুলোকে ওয়াটার মলিকুল এসে ধরছে, সারাউন্ডেড করছে। এই প্রবলেম, এই প্রসিডিওরটাকে বলা হচ্ছে হাইড্রেশন। এবার সেকেন্ডে কী হলো, হাইড্রেশন হলো। আর হাইড্রেশন হলে নিউ বন্ড ফর্ম হয়, এখানে নিউ বন্ড ফর্ম হচ্ছে, এখানে নিউ বন্ড ফর্ম হচ্ছে, তাহলে একটা এনার্জি রিলিজড হবে। যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হবে দ্যাট ইজ কল হাইড্রেশন এনথ্যালপি। এখানে ডেল্টা এইচটা কী আছে, নেগেটিভ আছে, এখানে ডেল্টা এইচটা নেগেটিভ, এখানে ডেল্টা এইচটা পজিটিভ। এখন দেখো এটা ধরে নিন যে বিজনেসের মতো করে, কীরকম বিজনেসে ইনভেস্ট করতে হয়, তো এখানে আমাকে এনার্জি ইনভেস্ট করতে হলো। আফটার সার্টেন টাইম আমি একটা
অ্যামাউন্ট অফ এনার্জি পেলাম সিস্টেম থেকে, রিসিভ করলাম, তাহলে এখানে ইনভেস্ট করলাম, এখান থেকে আউটকাম আসছে এনার্জি, এখান থেকেও হাইড্রেশন এনথালপি আসছে, এখান থেকেও কিন্তু হাইড্রেশন এনথালপি বাইরে বেরিয়ে আসছে। তাহলে এখানেও ডেল্টা এইচ যেটা আছে সেটা নেগেটিভ, এটা হচ্ছে ক্যাটায়নের থেকে এনার্জিটা বেরিয়ে আছে সেটা বোঝাচ্ছি। ডেল্টা এইচ যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ, এটাকে বলবো এক্সোথার্মিক প্রসেস। আর এটাকে ল্যাটিস এনথালপি বাইরে থেকে দিতে হচ্ছে, এটাকে বলবো আমরা এন্ডোথার্মিক প্রসেস। তাহলে যদি আমি বলি এটা একটা ইনভেস্টমেন্ট হচ্ছে, তাহলে ইনভেস্টমেন্টের দিক থেকে যদি দেখা হয় তাহলে এইখানটায় হচ্ছে ইনভেস্ট করলাম আমরা এনার্জি এখানটায়, আর এখান থেকে আমার কী হলো, আউটকাম হলো। আউটকামেরটাকে আমরা দেখাচ্ছি নেগেটিভ করে, কারণ সিস্টেম থেকে এনার্জি বেরিয়ে আসছে, আর ইনভেস্টটাকে আমরা দেখাচ্ছি পজিটিভ করে। তোমরা বলো একটা বিজনেস চালিয়ে যেতে গেলে আউটকাম বেশি হওয়া দরকার না ইনভেস্টমেন্ট বেশি হওয়া দরকার? অবভিয়াসলি আউটকাম শুড বি গ্রেটার, দেন ইনভেস্টমেন্ট, তাই তো? অবভিয়াসলি আউটকাম শুড বি গ্রেটার অ্যান্ড ইনভেস্টমেন্ট শুড বি লোয়ার, তাহলেই আমরা বিজনেসে চালিয়ে যেতে পারবো। আর কেমিস্ট্রির ভাষায় যদি বলি, আউটকাম মানে হাইড্রেশন এনথালপি আর ইনভেস্টমেন্ট মানে ল্যাটিস এনথালপি। তাহলে ল্যাটিস এনথালপিটা লোয়ার হতে হবে, হাইড্রেশন এনথালপিটা হায়ার হতে হবে যদি তোমার ওয়াটার সলিউবল করতে হয়। এই হচ্ছে সিম্পল ফান্ডা। তাহলে এরমভাবে আমরা লিখতে পারি ডেল্টা এইচ মানে হাইড্রেশন এনথালপি শুড ওভারকাম ল্যাটিস এনথালপি টু মেক দ্য প্রসিডিওর কমপ্লিট। এই প্রসিডিওরটা মানে এই ওয়াটার সলিবিলিটিটাকে যদি সাকসেসফুলি কমপ্লিট করতে হয় তাহলে হাইড্রেশন এনথালপি শুড ওভারকাম দ্য ল্যাটিস এনথালপি ভ্যালু। এখন তোমরা নিশ্চয়ই আমার আগের দুটো ভিডিও দেখেছো, যারা দেখোনি আগে দেখে নাও ওটা। তো বেরিলিয়াম সালফেটের যদি আমি ল্যাটিস এনথালপি দেখি, ফার্স্টে ল্যাটিস এনথালপি নিয়ে দেখি। বেরিলিয়ামের সাইজ পিরিয়ডিক টেবিল অনুযায়ী ছোট, সালফেট বড়, কারণ সালফেট দেখেই বুঝতে পারছো সালফার এমনিই বড়, তার চারপাশে 4টে অক্সিজেন আছে আরও বড়। তাহলে বেরিলিয়াম সালফেটের ল্যাটিসটা খুবই উইক। আচ্ছা, এবার বলবে বেরিলিয়াম, দেখো সালফেট নিয়ে আমরা কথা বলবো না, কারণ সালফেট এবং এখানেও সালফেটটা নিয়ে খুব একটা বেশি কথা বলার দরকার নেই। তাহলে আমরা যে ল্যাটিস এনথালপিটা দেখলাম সেটা বেরিলিয়াম সালফেটের দেখলাম অবশ্যই, কিন্তু হাইড্রেশন এনথালপিটা আমরা সালফেটের আর দেখবো না, কারণ সালফেট কমন আছে, অ্যানায়ন দুটো কমন আছে। তাহলে আমরা হাইড্রেশন এনথালপিটা শুধু ক্যাটায়নের দেখবো, বেরিলিয়ামের হাইড্রেশন এনথালপি দেখবো আর ব্যারিয়ামের হাইড্রেশন এনথালপি দেখবো। বেরিলিয়ামের হাইড্রেশন এনথালপি বলো কীরকম? পিরিয়ড টেবিল অনুযায়ী বেরিলিয়াম উপরে আছে, তাহলে এর যে সাইজ সেটা অনেক ছোটো, তাহলে এর চার্জ ডেন্সিটি আমি এখানে ড্র করে দিচ্ছি। ধরো বেরিলিয়াম, এখানে দেখে নাও, বেরিলিয়ামের সাইজ যদি এরকম হয়, ব্যারিয়ামের সাইজ হবে এরকম, দুটোরই মাঝখানে 2+ আছে, 2+ আছে। তাহলে ডেন্সিটি কার বেশি? বেরিলিয়ামের ডেন্সিটি বেশি। কী ডেন্সিটি? চার্জ ডেন্সিটি। তাহলে বেরিলিয়াম 2+ এর চার্জ ডেন্সিটি বেশি কার থেকে? ব্যারিয়াম 2+ এর থেকে। তাহলে বেরিলিয়াম 2+ এর ইলেকট্রন ডেন্সিটি বেশি বা চার্জ ডেন্সিটি বেশি হলো, বেশি পরিমাণে ওয়াটারকে নিজের দিকে টানবে, তাহলে বেশি পরিমাণে কি হবে? হাইড্রেশন হবে। তাহলে এর যে হাইড্রেশন, বেরিলিয়াম 2+ এর যে হাইড্রেশন, এটা কার থেকে বেশি হবে? ব্যারিয়ামের হাইড্রেশন থেকে। হাইড্রেশন অফ ব্যারিয়াম 2+, এটা হচ্ছে বেরিলিয়াম 2+ বেশি। তাহলে এর যদি হাইড্রেশন বেশি আর হাইড্রেশন এনথালপি বেশি রিলিজ করবে কার? বেরিলিয়াম 2+। তাহলে আমরা কী বুঝে নিলাম? হাইড্রেশন এনথালপি অফ বেরিলিয়াম 2+ বেশি। কার থেকে বেশি? বেরিলিয়ামের যে ল্যাটিস এনথালপি তার থেকে বেশি, কারণ একটু আগে আমরাও দেখে নিচ্ছি ল্যাটিস এনথালপিটাও খুব খারাপ, কারণ সালফেটের সাইজ বড়, বেরিলিয়ামের সাইজ ছোট, তাহলে ল্যাটিসটা খুব উইক। তাহলে বোঝা গেল যে বেরিলিয়াম সালফেটের ল্যাটিস এনথালপিকে বেরিলিয়াম সালফেটেরই হাইড্রেশন এনথালপি ওভারকাম করে গেছে। মানে এই যে কন্ডিশনটা ছিল, এই কন্ডিশনটাকে ফুলফিল করাচ্ছে কে? বেরিলিয়াম সালফেট এই কন্ডিশনটাকে ফুলফিল করাচ্ছে। বেরিলিয়াম সালফেটের হাইড্রেশন এনথালপি বেরিলিয়াম সালফেটের ল্যাটিস এনথালপিকে ইনক্রিজ মানে ওভারকাম করে গেছে, তাই বেরিলিয়াম সালফেট ওয়াটারে বেশি সলিউবল হবে। ক্লিয়ার? এটা তোমরা নিজেরা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও, এত কিছু দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য বলেছি, কেউ যদি করতে চাও করতে পারো। আচ্ছা,
ব্যারিয়াম সালফেটের ল্যাটিসটা দেখো খুব স্ট্রং হবে, কেন? ব্যারিয়ামের সাইজ খুব বড়, সালফেটের সাইজও বড়, তাহলে এদের মধ্যে প্যাকিং ভালো হবে। তাহলে এখানে কি হচ্ছে, ভালো হচ্ছে প্যাকিং। প্যাকিং ভালো হলে ল্যাটিস এনথালপি ভালো হয়, ল্যাটিস এনথালপি বেশি হলে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে একে ব্রেকডাউন করতে, বেশি অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে একে ব্রেকডাউন করতে। ওকে, এবার চলে আসি আমরা হাইড্রেশন এনথালপিতে। ব্যারিয়ামের সাইজ আবার খুব বড়, তাহলে চার্জ ডেন্সিটি কম, তাহলে ল্যাটিস এনথালপি কী হবে, খুবই খারাপ হবে। তাহলে ল্যাটিস এনথালপি হয়ে গেল লোয়ার। এখানে চলে আসি আমরা, এখানটায় দেখাচ্ছি। তাহলে ব্যারিয়ামে যেটা হচ্ছে, ব্যারিয়াম সালফেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে ল্যাটিস এনথালপি। তাহলে চলে আসি, ইন কেস অফ ব্যারিয়াম সালফেট ডেল্টা এইচ যে ল্যাটিস সেটা খুব স্ট্রং, সেটা গ্রেটার হয়ে যাচ্ছে কার থেকে, ডেল্টা এইচ হাইড্রেশনের থেকে। কেন ডেল্টা এইচ হাইড্রেশনের থেকে স্ট্রং হলো, কারণ ব্যারিয়ামের চার্জ ডেন্সিটিটা খুবই কম, সাইজ বড় চার্জ অল্প একটু, দুটোই আছে। তাহলে চার্জ ডেন্সিটি কম হলে কি হয়, কম ওয়াটারকে ডাকে, তাহলে হাইড্রেশন কম হয়, হাইড্রেশন কম হলে হাইড্রেশন এনার্জিও কম রিলিজড হয়, তাই এটা কম। তাহলে আমাদের যে উপরে কন্ডিশনটা আমরা বলেছিলাম, এই কন্ডিশনটা যদি ফুলফিল করে তাহলেই ওয়াটার সলিউবল হবে বলা হয়েছিল, কিন্তু এখানে দেখো এই কন্ডিশনটা ফুলফিল করেনি, কন্ডিশনের উল্টো কন্ডিশনটাই আসছে, তাই জন্য ব্যারিয়াম সালফেট ওয়াটারে ইনসলিউবল হয়ে যাচ্ছে। লজিকটা বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা এক্সপ্লেন করবে, এরকম টাইপের প্রচুর কোয়েশ্চেন আছে যেটা তোমরা এক্সপ্লেন করতে পারো। তো এই ভিডিওটা আমি চাইবো তোমরা 2 থেকে 3 বার দেখো। তাহলে ওয়াটার সলিউবল হতে গেলে আমি জাস্ট রিক্যাপ করে দিচ্ছি, ওয়াটার সলিউবল হতে দুটো কন্ডিশন দরকার, এটা ল্যাটিস এনথালপি, এটা হাইড্রেশন এনথালপি। ল্যাটিস এনথালপি দরকার হয় ল্যাটিসটাকে ব্রেকডাউন করার জন্য, হাইড্রেশন এনথালপি দরকার হয় ইন্ডিভিজুয়াল ক্যাটায়ন আয়নগুলোকে ওয়াটার দিয়ে সারাউন্ড করে এনার্জি রিলিজ করার জন্য। তো এনার্জি রিলিজ যেটা হচ্ছে সেটা আউটকাম, সেটা বেশি হতে হবে আমাদের ইনভেস্টমেন্টের থেকে, মানে হাইড্রেশন এনথালপি শুড বি গ্রেটার দ্যান দ্য ল্যাটিস এনথালপি টু মেক দ্য প্রসিডিওর সাকসেসফুলি কমপ্লিট। তাই জন্য আমাদের দেখতে হবে কোন কেসে হাইড্রেশন এনথালপি বেশি এবং ল্যাটিস এনথালপি কম, ঠিক সেই কেসগুলোতেই আমাদের ওয়াটার সলিউবিলিটি বেশি পাবো আমরা। আই থিঙ্ক বুঝতে পেরেছো? চলো।